প্রিয় শিক্ষার্থীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। তোমাদের শুরুতে একটি তথ্য দিয়ে দিই। আমরা এই ডিজিটাল ডিভাইস এই অংশটি 60টি ক্লাসের, আমি আবারও বলতেছি 60টি ক্লাসের একটি লেকচার সিরিজ আকারে সাজিয়েছি। আজকে ওই সিরিজের প্রথম লেকচারটি অনুষ্ঠিত হবে এবং এই 60টি লেকচার সিরিজের মাধ্যমে আমরা চেষ্টা করব ডিজিটাল ডিভাইস সম্পূর্ণটা বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা ক্লাসে জয়েন করি। ক্লাসের শুরুতেই আবারও সেই পুরাতন কথা যে তোমার হাতেই তোমার সুরক্ষা, অর্থাৎ সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি আমরা সবাই মেনে চলব। অপ্রয়োজনে ঘর থেকে একদম বের হব না, এবং যদিও প্রয়োজনে আমরা ঘর থেকে বের হব, তবুও আমার পরিবারের সুরক্ষার স্বার্থে বাহির হতে ঘরে ফেরার পর আমরা সবাই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নেব। এবং মনে রাখতে হবে আমাদের সবাইকে যে আমার হাতেই আমার পরিবারের সুরক্ষা। নিজে সুরক্ষিত থাকবো এবং আমাদের পরিবারকেও সুরক্ষিত রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আগেই বলেছি যে এই ডিজিটাল ডিভাইস টপিকটি আমরা 60টি লেকচার সিরিজের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে আমাদের লেকচার 1 এবং আজকে আমাদের মৌলিক লজিক গেট সমূহ আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা শুরু করি। মৌলিক লজিক গেট এই বিষয়টি পড়ার আগে আমাদেরকে বুলিয়ান অ্যালজাবরা সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বুলিয়ান অ্যালজাবরা সম্পর্কে আমরা অনেকেই বিভিন্ন ধরনের তথ্য জানি, কিন্তু আজ আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে উপস্থাপন করব। আর পূর্ববর্তী ক্লাসের ন্যায় আমার এই ক্লাসটাও তোমাদেরকে আমি চেষ্টা করব একটু বিস্তারিত বলার জন্য, যাতে তোমাদের এমসিকিউ সহ জ্ঞান এবং অনুধাবনমূলক অংশ ক্লিয়ার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, বাম দিকে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি একজন ইংরেজ গণিতজ্ঞের, তার নাম হচ্ছে জর্জ বুলি। তিনি বিখ্যাত হয়েছেন এই বুলিয়ান অ্যালজাবরার বিষয়ে একটি তত্ত্ব প্রদান করে। প্রিয় শিক্ষার্থীরা, তার জন্ম 2 নভেম্বর 1815 সালে এবং তার মৃত্যু হয় 18 ডিসেম্বর 1864 সালে। এই ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে। তোমাদের বইয়েও আছে, তবে উইকিপিডিয়ার তথ্যকেই সারা বিশ্বে সঠিক বলে ধরে নেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, 1847 সালে জর্জ বুলি লজিকের সত্য ও লজিকের মিথ্যার উপর ভিত্তি করে একটি অ্যালজাবরা তৈরি করেন, আর সেই অ্যালজাবরাকেই তার নাম অনুসারে বলা হয় বুলিয়ান অ্যালজাবরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন ডান দিকে তোমরা একটি বইয়ের কভার পৃষ্ঠা দেখতে পাচ্ছ। এই সেই বিখ্যাত বই যা জর্জ বুলি এই বইয়ের মাধ্যমে বুলিয়ান অ্যালজাবরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলেন। বইটির নাম হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। এই বইটির পরবর্তীতে অনেক এডিশন বের হয়েছে, তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে এই বইয়ের একটি এডিশন, অর্থাৎ প্রথম দিকের একটি এডিশন এর কভার পেজ তোমাদের সামনে উপস্থাপন করলাম। বইটির নাম আবারও খেয়াল করো, দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। যদি কখনো আমার প্রশ্ন আসে বুলিয়ান অ্যালজাবরা সর্বপ্রথম কোন বইটিতে প্রকাশিত হয়, তাহলে আমরা বলবো দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এবং এই বইটি প্রণেতা হচ্ছেন জর্জ বুলি। আমরা সবাই কিন্তু জর্জ বুল বলে থাকি, আসলে তার নাম হচ্ছে জর্জ বুলি। প্রিয় শিক্ষার্থীরা, এই বুলিয়ান অ্যালজাবরা নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। এখন এই তথ্যগুলো উপস্থাপন করার পিছনে একটি উদ্দেশ্য হচ্ছে যে এখানে জ্ঞান এবং অনুধাবন এবং কিছু এমসিকিউ আমাদের সমাধান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো আসে বুলিয়ান অ্যালজাবরা কি, আমাদের অনেক সময় জ্ঞানমূলক 1 নাম্বারের জন্য এটা চলে আসে।
তখন আমরা এই সংজ্ঞাটা দিতে পারি যে 1847 সালে জর্জ বুল লজিকের সত্য, লজিকের মিথ্যার উপর ভিত্তি করে যে অ্যালজেব্রা তৈরি করেন, সেই অ্যালজেব্রাকে তার নাম অনুসারে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। প্রিয় শিক্ষার্থীরা, 1847 সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথা বলেন। তাহলে আমরা বলতে পারি বুলিয়ান অ্যালজেব্রা যে জর্জ বুলি প্রদান করেছেন, তিনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ তথা গণিতজ্ঞ, এবং 1847 সালে তিনি এই অ্যালজেব্রাটি উপস্থাপন করেন। তাহলে উনি ছিলেন একজন ইংরেজ গণিতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা, যদি কখনো প্রশ্ন আসে যে বুলিয়ান অ্যালজেব্রার কয়টি স্তর রয়েছে, তাহলে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা লজিকের সত্য এবং মিথ্যা এই দুটি স্তরের উপর ভিত্তি করে তৈরি হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে লজিকের সত্য এবং একটি হচ্ছে লজিকের কি মিথ্যা। আমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে এই আনসারটা করি যে দুটি স্তর বলতে আমরা বুঝি 0 আর 1 না, বা বাইনারি সংখ্যা আমরা বলে থাকি যে বাইনারি পদ্ধতি না, এটা বলা যাবে না। বলতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রা লজিক এর সত্য এবং মিথ্যা এই দুটি স্তরে বিভক্ত, এবং এই দুটি স্তরের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। যদি কখনো আসে যে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি চিনে, কখন থেকে চিনি, তখন আমরা এই উত্তরটা এভাবে করতে পারি যে যখন কম্পিউটারের বাইনারি সংখ্যা পদ্ধতি শুরু হলো, তখন বুলিয়ান অ্যালজেব্রা সত্য এবং মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দিয়ে পরিবর্তন করা হয়। তার মানে আমরা বলতে পারি কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যে বাইনারি সংখ্যা পদ্ধতি চিনে, আসলে এই পদ্ধতিটি শুরু হয় বুলিয়ান অ্যালজেব্রার সত্য এবং মিথ্যার উপর ভিত্তি করে, যা সত্যকে 1 এবং মিথ্যাকে 0 দ্বারা কি করা হয়, পরিবর্তন করা হয়। এবং এই পরিবর্তনটি সাধিত হয় বুলিয়ান অ্যালজেব্রা যখন প্রকাশিত হয় তখন। প্রিয় শিক্ষার্থীরা, কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা, তাহলে কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সমস্যা বলতে এখানে গাণিতিক সমস্যাকে বোঝাচ্ছে এবং যুক্তিমূলক সমস্যাকে বোঝাচ্ছে। এই সকল কিছুই বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে কি করা হয়, সমাধান করা হয়। তাহলে কখনো যদি প্রশ্ন আসে যে কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা কার মাধ্যমে সমাধান করা হয়, তাহলে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বলে রাখি, যখন আমরা হাফ এডার বা ফুল এডার বা এডার সার্কিট পড়তেছি, তখন আমরা বলতেছি যে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, বা আমার আগের লেকচারে আমি বলেছি যে কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধু একটি ক্রিয়া বা কাজ বোঝে, কিন্তু এখানে ক্রিয়া বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে সমস্যার সমাধান। তাহলে যে কোনো ধরনের কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের দুইটি সমস্যা হতে পারে, একটা হচ্ছে গাণিতিক, একটি যুক্তিমূলক। এই দুটি সমস্যার সমাধান একমাত্র বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সমাধান করা হয়। এবং সর্বশেষ যে তথ্যটি তোমাদের সামনে উপস্থাপন করবো, এই তথ্যটি হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র বুলিয়ান যোগ এবং গুণের সাহায্যে সকল কাজ করে। অর্থাৎ যদি কখনো একটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে যে বুলিয়ান অ্যালজেব্রা কিসের সাহায্যে কাজ করে, বা বুলিয়ান অ্যালজেব্রা কিসের মাধ্যমে কাজ করে, কোন ক্রিয়ার মাধ্যমে কাজ করে, তাহলে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা শুধুমাত্র বুলিয়ান যোগ ও বুলিয়ান গুণ এই দুটো সাহায্যে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা বুলিয়ান অ্যালজেব্রা সেই তিনটি ক্রিয়া আমরা দেখি। বুলিয়ান অ্যালজেব্রার মূলত তিনটি ক্রিয়া রয়েছে, একটি হচ্ছে অর অপারেশন, একটি হচ্ছে অ্যান্ড অপারেশন, একটি হচ্ছে নট অপারেশন। আমি তোমাদের ক্লাসে একটু মজা করে বলে থাকি যে আমাদের সৃজনশীল পদ্ধতিতেই সকল কিছু বলতে হবে, অর্থাৎ আমাদের লেখা পড়া সকল কিছুর মাধ্যম হচ্ছে সৃজনশীল। এবং আমি একটু মজা করে এই কথাটা বলে থাকি যে আমাদের চলাফেরা, আচার আচরণ সকল কিছুই হতে হবে সৃজনশীল পদ্ধতিতে। ঠিক একইভাবে সৃজনশীল পদ্ধতিতে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার টপিকগুলো লিখতে হবে। আমরা অনেকেই পরীক্ষার খাতায় বুলিয়ান অ্যালজেব্রা যদি লিখি, তখন আমরা বলি যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটি বিষয় রয়েছে, একটি হচ্ছে অর, একটি হচ্ছে অ্যান্ড, একটি হচ্ছে নট। না প্রিয় শিক্ষার্থীরা, এখন থেকে আমরা লিখব যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটি ক্রিয়া রয়েছে, একটি হচ্ছে অর অপারেশন। অপারেশন শব্দটি এখানে ক্রিয়া হিসেবে ব্যবহার হচ্ছে, এবং যাকে বাংলায় আমরা বলবো যৌক্তিক যোগের ক্রিয়া। একটু খেয়াল করো, আমরা বলি যোগের ক্রিয়া, যোগের ক্রিয়া বলবো না, আমরা বলবো যৌক্তিক যোগের ক্রিয়া।
যোগের ক্রিয়া শব্দটি হচ্ছে ট্রেডিশনাল, আর যৌক্তিক যোগের ক্রিয়া এটা হচ্ছে সৃজনশীল। আমি আবারও তোমাদেরকে বলতেছি যে সৃজনশীল পদ্ধতিতেই কিন্তু আমাদের লিখতে হবে। আমরা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসি, পরীক্ষার হল থেকে বের হয়ে আমরা বলি খুব ভালো পরীক্ষা হয়েছে, খুব ভালো আনসার করেছি, সব পেরেছি, কিন্তু যখন খাতা দেয় বা যখন রেজাল্ট হয় তখন দেখি মার্ক কেন আসে না? কারণ হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে আমরা লিখতেছি না, আমরা শিখতেছি কিন্তু লিখতেছি না। এই অভ্যাসটা আমাদের করতে হবে। তার মানে আমরা অর অপারেশন বলতে এখানে যোগের ক্রিয়া বলবো না, আমরা বলবো যৌক্তিক যোগের ক্রিয়া। ঠিক একইভাবে এন্ড অপারেশন বলতে আমরা বলবো যৌক্তিক গুণের ক্রিয়া, এবং নট অপারেশন বলতে আমরা বলবো যৌক্তিক পূরকের ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি ক্রিয়া আমরা এখন ব্যাখ্যায় যাব। আমি ধরে নিই অর অপারেশন যৌক্তিক যোগের ক্রিয়ার দুইটি চলক রয়েছে। যদিও এখানে একাধিক চলকের কথা বলা হয়, একাধিক চলক আমি এখানে একাধিক বলতে দুইয়ের অধিক, অর্থাৎ দুটিও হতে পারে, তিনটিও হতে পারে। বা আমি যদি একটু সৃজনশীল পদ্ধতিতে বলি তাহলে বলতে পারি একাধিক বলতে কমপক্ষে দুই বা তার অধিক, কমপক্ষে দুই বা তার অধিক। এটি হচ্ছে যৌক্তিক বিষয়, অর্থাৎ যুক্তিমূলক বিষয়কে যখন আমি উপস্থাপন করতেছি তাহলে আমার ভাষাটাও যুক্তিমূলক হবে। তার মানে যৌক্তিক যোগের ক্রিয়ায় একাধিক চলক, একাধিক মানে কমপক্ষে দুটি বা তার বেশি, আমি এখানে দুটি নিয়ে বুঝিয়েছি। তাহলে একটি চলক ধরলাম এ, আরেকটি হচ্ছে বি। তাহলে এক্ষেত্রে অর অপারেশন হচ্ছে কি এ প্লাস বি। ঠিক একইভাবে এন্ড অপারেশনের ক্ষেত্রেও একাধিক চলক, একটি হচ্ছে এ, একটি হচ্ছে কি বি। এখানে আমি দুটি ধরেছি, তিনটিও ধরা যায়, চারটিও ধরা যায়। আসলে দুইটির ক্ষেত্রে যে ঘটনা ঘটবে বুলিয়ান অ্যালজেব্রায়, তিনটির ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটবে। এটা যৌক্তিক যোগ হোক আর যৌক্তিক গুণ হোক। শুধু ব্যতিক্রম হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা নট অপারেশন। নট অপারেশনে আমরা একাধিক ব্যবহার করব না, আমরা ব্যবহার করব একটি চলক, আর এটাকে বলা হয় পূরকের ক্রিয়া। নট অপারেশন, পূরক মানে হচ্ছে বিপরীত অবস্থা। যেমন আমি যদি বিপরীত অবস্থাটা এভাবে প্রকাশ করি যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি দুপুরে খেয়েছো, তুমি উত্তর হবে যে তুমি বললা হ্যাঁ আমি খেয়েছি, আর এটার বিপরীত উত্তরটা কি? না আমি খাইনি। তার মানে খাওয়া হচ্ছে একটি ক্রিয়া, হয় তুমি খেয়েছো নাহলে কি তুমি খাওনি। তার মানে এখানে একটি ক্রিয়াই ব্যবহৃত হচ্ছে, তার মানে একটি চলক ব্যবহৃত হচ্ছে। ঠিক এই কারণেই নট অপারেশনের ক্ষেত্রে আমরা যৌক্তিক পূরকের ক্রিয়ার ক্ষেত্রে আমরা একটি চলক ব্যবহার করব, যা ওই চলকের বিপরীত অবস্থাকে কি করবে? প্রকাশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা অর অপারেশন তথা যৌক্তিক যোগের ক্রিয়াটি প্রথমে দেখি। যদি আমি দুটি চলক হিসাবে চিন্তা করি যে এ এবং বি, তাহলে তার কয়টি অবস্থান হতে পারে? বুলিয়ান অ্যালজেব্রা মূলত সত্য, লজিকের সত্য এবং মিথ্যা। তাহলে এর মান 0 1 হতে পারে, আবার বি এর মানও 0 এবং 1 হতে পারে। এই ক্ষেত্রে তাদের চারটি অবস্থা পরিলক্ষিত হয়, অর্থাৎ 0 এর সাথে 0 গুণ যোগ হবে, অর্থাৎ এর মানও 0, বি এর মানও 0। তাহলে সেই ক্ষেত্রে আমার a প্লাস বি এর মান হবে কত? 0। ঠিক একইভাবে 0 এর সাথে আবার বি এর মান যদি 1 হয় তাহলে কত হবে? 1। অর্থাৎ 0 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1। এটা কিন্তু যৌক্তিক, এটা কি যৌক্তিক। আবার এর মান 1 হতে পারে, বি এর মান কি 0 হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমার a প্লাস বি কি আসবে? 1 আসবে, এটাও যৌক্তিক। আবার 1 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 হবে, এটাও যৌক্তিক। আমি শেষের এই 1 এর সাথে 1 এটি দিয়ে এই যুক্তিটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক ক্রিয়া, এটা যোগ হতে পারে, গুণ হতে পারে। আমি যৌক্তিক ক্রিয়াটা বুঝবো। যৌক্তিক কি? ওই আগের একটু আগে উদাহরণটা ফিরে আসি। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি দুপুরে খেয়েছো, তুমি কি মাঝামাঝি কোনো উত্তর দিতে পারবে? না, হয় তুমি খেয়েছো নাহলে তুমি খাওনি। এখন আমি তোমাকে বিকেল বেলা জিজ্ঞেস করলাম তুমি কি সকালে বা দুপুরে বা তুমি কি আজকে খেয়েছো? এখন তুমি সকালেও খেয়েছো, তুমি দুপুরেও খেয়েছো, অর্থাৎ সকালটা আমি ধরে নিলাম এ এবং দুপুরটা ধরে নিলাম বি। তাহলে সকালেও খেয়েছি মানে 1, বিকালেও খেয়েছি 1। সেক্ষেত্রে কি তুমি আমাকে বলবে হ্যাঁ বা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দুইবার উত্তর দিবে? না। তুমি কি আমাকে ইয়েস ইয়েস দুইবার উত্তর দিবে? না। তুমি আমাকে বলবে ইয়েস, তার মানে তুমি সকালে খেলেও ইয়েস, দুপুরে খেলেও ইয়েস, কারণ আমার প্রশ্নটা ছিল তুমি কি আজকে খেয়েছো কিনা। আমি কিন্তু তোমাকে প্রশ্ন করিনি তুমি কি সকালে খেয়েছো না বিকালে খেয়েছো। অর্থাৎ এই দুটো বেলার ভিতর যে কোনো একটি বেলায় যদি তুমি খাও তাহলে তোমার উত্তর হবে।
ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি ওয়ান আর ওয়ান যোগ করলে আমার ওয়ানই হবে, অর্থাৎ এটা হচ্ছে যৌক্তিক বিষয়। এটা কি বিষয়? যৌক্তিক বিষয়। বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। ধরে নেই আমার এই হাতের এই অংশটা হচ্ছে আমার একটি লাইট। এই লাইটের দুটো তার আছে। শর্ত অনুযায়ী এখানে একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এই লাইটের যে কোনো একটিতে যদি আমি বিদ্যুৎ দেই তাহলে লাইটটি জ্বলবে। তাহলে আমি যদি এই প্রথম তারটায় বিদ্যুৎ দেই লাইট জ্বলবে, অথবা আমি যদি দ্বিতীয় তারটা ইনপুট দেই বিদ্যুৎ তাহলে লাইট জ্বলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি দুটো তারে বিদ্যুৎ দিই সেক্ষেত্রে কি লাইট দুইবার জ্বলবে? না, লাইট কিন্তু একবারই জ্বলবে। তার মানে দুটো সত্য হলেও আউটপুট সত্য। অর্থাৎ আমি এটা যদি যুক্তিমূলক ভাবে বলি তাহলে যে কোনো একটি সত্য হলে আউটপুট সত্য। তাহলে যৌক্তিক যোগের ক্রিয়া বুলিয়ান অ্যালজাব্রায় যৌক্তিক যোগের ক্রিয়ার ক্ষেত্রে যে কোনো একটি সত্য হলে আউটপুট কি সত্য হয়। যেমন এখানে এর মান মিথ্যা, বি এর মান সত্য, আউটপুট সত্য। এর মান সত্য, বি এর মান মিথ্যা, আউটপুট সত্য। এ ভি উভয়ই সত্য, আউটপুট সত্য। জাস্ট সত্য এবং মিথ্যাকে এখানে যাচাই করা। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার অর অপারেশন। চলো আমরা এন্ড অপারেশনে যাই। আমি ক্লাসটা একটু বিস্তারিত নিব তোমাদের সুবিধার্থে, এর জন্য আমার ক্লাসগুলো একটু বড় হবে। এবং তোমাদেরকে আবারও বলতেছি, আমরা তোমাদের জন্য এই ডিজিটাল ডিভাইস অংশটি 7টি লেকচারের ক্লাসে সাজিয়েছি। আজকে হচ্ছে লেকচার 1। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে আসি আমরা যৌক্তিক গুণ। অর্থাৎ ওই আগের ক্ষেত্রে আমি বলতে পারি যে এর মানও 0, বি এর মানও 0, আউটপুট 0। আবার এর মান 0, বি এর মান 1, এই ক্ষেত্রে আউটপুট 0। যৌক্তিক গুণের ক্রিয়ার ক্ষেত্রে যৌক্তিক যোগের বিপরীত অবস্থা হবে। প্রিয় শিক্ষার্থীরা, যৌক্তিক যোগের ক্ষেত্রে একটি সত্য হলে আউটপুট সত্য হতো। এখানে হচ্ছে বিপরীত, যে একটি মিথ্যে হলে আউটপুট কি হবে? মিথ্যা হবে। অর্থাৎ এর মান 0, বি এর মান 1 মানে সত্য, তার মানে আউটপুট মিথ্যা। ঠিক একইভাবে এর মান 1, বি এর মান 0, তার মানে আউটপুট কি আমার? মিথ্যা। কিন্তু যৌক্তিক যোগ আর যৌক্তিক গুণের ক্ষেত্রে একটি সাদৃশ্যতা হচ্ছে যে যদি উভয়ই সত্য হয় তাহলে আউটপুট সত্য। তার মানে আমি বলতে পারি যৌক্তিক গুণের ক্রিয়ার ক্ষেত্রে যখন সবগুলোই সত্য হবে তখনই আউটপুট কি হবে? সত্য হবে। এই বিষয়টার প্রেক্ষিতে যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণ একটি সামঞ্জস্যতা বা ভারসাম্য, যেটাই বলি না কেন, এটা বিদ্যমান। অর্থাৎ যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের ক্রিয়ার ক্ষেত্রে কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ, যদি এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে অনুধাবনমূলক, তাহলে এই 4টি তোমরা উপস্থাপন করে তোমরা বলবে যে উভয় ক্ষেত্রেই একটি বিষয় সাদৃশ্যপূর্ণ। এটি হচ্ছে উভয় ক্ষেত্রেই সবগুলো সত্য হলে আউটপুট কি হয়? সত্য হয়। আর বৈসাদৃশ্যটা হচ্ছে যে যৌক্তিক যোগের ক্ষেত্রে একটি সত্য হলে আউটপুট সত্য, আর গুণের ক্ষেত্রে একটি মিথ্যে হলে আউটপুট কি? মিথ্যে। এখন আসো নট অপারেশন, অর্থাৎ যৌক্তিক পূরকের ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি যৌক্তিক পূরকের ক্রিয়ার ক্ষেত্রে তার বিপরীত, পূরক মানে বিপরীত অবস্থানকে নির্দেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 1, অর্থাৎ এর বিপরীত হচ্ছে এ বার। আবার ইনপুট যদি 1 অর্থাৎ এর মান যদি 1 হয় তাহলে এবার হবে কি? 0। তার মানে এর বিপরীত মান হচ্ছে এ বার। তাহলে এ ইনপুট যদি 0 হয়, সত্য হয়, মিথ্যে হয়, তাহলে আউটপুট হবে সত্য। আবার ইনপুট যদি 1 বা সত্য হয় তাহলে আউটপুট হবে কি? মিথ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টি সামনে প্র্যাকটিক্যালি আবার দেখব, একটু খেয়াল করো। এই পর্যায়ে আমাদের সত্যক সারণী সম্পর্কে জানতে হবে। সত্যক সারণীকে ইংরেজিতে আমরা বলি ট্রুথ টেবিল। সত্যক সারণী এক প্রকার গাণিতিক সারণী। আমাদের অনেক সময় প্রশ্ন আসে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য যে সত্যক সারণী কি। আমরা এই তোমাদের সামনে যে সংজ্ঞাটি আছে এই সংজ্ঞাটি তোমরা দিতে পারো, যে বুলিয়ান বীজগণিত, বুলিয়ান ফাংশন এবং প্রপোর্শনাল ক্যালকুলাস বিভিন্ন যুক্তি দ্বারা এই টেবিল তৈরি করা হয়। কোন টেবিল? সত্যক সারণী। মূলত কোনো গাণিতিক বাক্যের জন্য প্রদত্ত সকল মানের জন্য বাক্যটি সত্য কিনা সেটা যাচাই করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমার অনুধাবনমূলক। আসল সত্যক সারণীর সংজ্ঞাটি আমরা জানি। সত্যক সারণীর সংজ্ঞাটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে, টেবিল আমরা বলতেছি ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে কি? সারণী। টেবিল বলতে কিন্তু আমাদের সাধারণ চেয়ার টেবিল নয়, যেখানে সারি থাকবে এবং কলাম থাকবে, এটাকে আমরা বলি কি? সারণী। যে সকল টেবিল বা সারণীর মাধ্যমে বিভিন্ন ধরনের গেটের ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ লজিক সার্কিটের
ইনপুট এবং আউটপুটের ফলাফল প্রকাশ করা হয় তাকে আমরা বলি সত্যক সারণী। অথবা আমরা এই সংজ্ঞাটাকে আরো একটু অন্যভাবেও দিতে পারি। আমি তোমাদের জন্য তিনটি বিষয় উপস্থাপন করেছি, যে প্রথমটি হচ্ছে কি আমার অনুধাবনমূলক, এটার সাথে আমার জ্ঞান অবশ্যই থাকবে, অর্থাৎ শতক সারণীর জ্ঞান অংশ এই দুটো, নিচের দুটো থেকে যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো। যে সারণীতে ইনপুটের মানের প্রেক্ষিতে আউটপুটের মান পাওয়া যায় তাকে আমরা বলবো শতক সারণী। আমরা অনেকেই লিখে থাকি যে সারণীতে বাম দিকে ইনপুট ডান দিকে আউটপুট, না, এটা লেখা যাবে না। আমি বলেছি সৃজনশীল পদ্ধতিতে লিখতে হবে। তার মানে আমরা লিখবো যেই সারণীতে ইনপুটের মানের প্রেক্ষিতে আউটপুটের মান পাওয়া যায়, ইনপুটের মানের প্রেক্ষিতে কি প্রেক্ষিতে আউটপুটের মান পাওয়া যায় তাকে আমরা কি বলবো সত্যক সারণী। একটু পরে আমরা এটা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, ডিভাইস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে এই ধরনের বিভিন্ন সার্কিট ব্যবহার হয়, বিদ্যুৎ ব্যবহার হয়, যা যুক্তিমূলক অংশ। আবার একটি নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছি, সার্কিট নিয়েও কথা বলেছি, যে বিভিন্ন সার্কিটে এই ধরনের বিভিন্ন ধরনের যুক্তিমূলক বিদ্যুৎ প্রবাহ প্রবাহিত হয়, যা আমরা সার্কিট বলে থাকি। আর এই সার্কিটের প্রাণ শক্তি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের ক্ষেত্রে দুটি ঘটনা, একটি কি 0, একটি 1। এটা আমরা গত ক্লাসে জেনেছি, এটি নিয়ে আজকে আর আলোচনা করলাম না। প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ এবং লজিক, আমরা এই স্লাইডটাও গতদিন দেখেছি যে বিদ্যুতের ক্ষেত্রে কয়টি ঘটনা বিদ্যমান? দুইটি, একটি 0, একটি 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটি লাইট একবার জ্বলতেছে, একবার কি নিভতেছে। অর্থাৎ একবার 0 হচ্ছে, একবার কি 1 হচ্ছে। অর্থাৎ 0 হচ্ছে মিথ্যা, 1 হচ্ছে কি সত্য। 0 হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি, 1 হচ্ছে উপস্থিতি। এটা আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। এই 0 আর 1 হলো কি লজিক। আর আমরা জানি লজিক মানে হলো কি যুক্তি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডটা গতদিন দেখিয়েছি, আমি আর এটা ব্যাখ্যাতে গেলাম না। তোমরা ইনশাআল্লাহ, আমরা আশা করি তোমরা এই বিদ্যুৎ এবং লজিক এই বিষয়টি তোমরা বেশ ভালোই বুঝতে পেরেছো এবং জানো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আইসি, অর্থাৎ এই যে লজিক গেটগুলো আমরা পড়বো, অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে গেটগুলো দেখতে কেমন। গেটগুলো দেখতে এরকম, এই জিনিসগুলিকে বলা হয় আইসি। এগুলি আমরা এরকম বিভিন্ন সার্কিটে বোর্ডে দেখতে পাই। এবং এই আইসির ভিতরে এই গেটগুলো, এই যে প্রতীক, যে এগুলো হচ্ছে গেটের প্রতীক, আমরা একটু পরে দেখবো। এই প্রতীকগুলো বিভিন্ন আইসির ভিতরে অবস্থিত থাকে, যার দ্বারা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ বিদ্যুৎ মানে হচ্ছে 0 আর 1, আর 0 আর 1 কে আমি বলতেছি লজিক। এর জন্য কি বলতে পারি, এইগুলি হচ্ছে কি লজিক গেট। অর্থাৎ এই আইসি গুলোকে আমরা কি বলবো, লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, লজিক গেটে এখন আমরা চলে যাব। লজিক গেটের সংজ্ঞাটায় আসি আমরা। লজিক গেটের অনেক সময় আমাদের সংজ্ঞা আসে, বোর্ড কোশ্চেনের সংজ্ঞা আসে। আমরা সংজ্ঞাগুলো এখন যে সংজ্ঞাগুলো দিব তোমরা এটা দেখতে পাবে, ভালো করে বুঝবে এবং এই অনুযায়ী পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। যে লজিক গেট হলো ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল সার্কিট। যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ প্রদান করে সেই সকল সার্কিটকে আমরা কি বলি, লজিক গেট বলি। অর্থাৎ যুক্তিমূলক গেটকে আমরা কি বলি, লজিক গেট বলি। এই লজিক গেট দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক লজিক গেট, একটি হচ্ছে যৌগিক লজিক গেট। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র মৌলিক লজিক গেট। তবে আমরা মৌলিক লজিক গেটকে, মৌলিক লজিক গেটের সংজ্ঞাও শিখবো এবং যৌগিক লজিক গেটের সংজ্ঞাও শিখবো। একটু খেয়াল করো যে মৌলিক লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজেব্রার তিনটি ক্রিয়াকে প্রকাশ করে। তাহলে মৌলিক লজিক গেটের সংজ্ঞাটা কি, যে বুলিয়ান অ্যালজেব্রার তিনটি ক্রিয়াকে প্রকাশ করে। তিনটি ক্রিয়া কি কি একটু আগে আমরা দেখেছি, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক কি পূরক। অন্যভাবে বললে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরকের ক্রিয়ার আউটপুট প্রকাশ করে যে লজিক গেট গুলো, অর্থাৎ যে আইসি গুলো বা যে সার্কিট গুলো, তাকে আমরা কি বলবো, মৌলিক লজিক গেট। ঠিক আছে। আর যৌগিক লজিক গেটের সংজ্ঞাটা কি, যে একাধিক ভিন্ন ক্রিয়ার মৌলিক লজিক গেট। এখানে একটু খেয়াল করো, আমরা বলি যে একাধিক মৌলিক গেটের সমন্বয়, একাধিক মৌলিক গেটের সমন্বয় কথাটা বলি, এখানে কিন্তু একটু ভুল আছে, বা এখানে কথাটার কিন্তু একটু মানে কি বলবো, একটু গ্যাপ রয়েছে। যে একাধিক মৌলিক গেট, এখন একটা মৌলিক গেট অর আরেকটা মৌলিক গেট অর। মৌলিক জিনিসটা কি, যেমন আমি একটু উদাহরণ দেই, যে জাস্ট চা দিয়ে আমি একটু বুঝাচ্ছি, যে একটি আমি চা তৈরি করব, আমার কাছে তিনটি উপাদান রয়েছে। কি উপাদান, একটি হচ্ছে চা পাতা, একটি গরম, 1 কাপ গরম পানি, 1 চামচ চা পাতা, 1 কাপ গরম পানি আর 1 চামচ চিনি। তাহলে আমার লাল চা তৈরি হবে। তাহলে আমি চাটা হচ্ছে আমার যৌগিক, এই তিনটাকে যখন আমি মিক্স করব তখন হচ্ছে যৌগিক। আর এই চার প্রেক্ষিতে আমি বলতে পারি এই তিনটা উপকরণ হচ্ছে আমার যৌগিক। তাহলে আমি যদি শুধু একটি পাত্রে ওই তিনটি উপাদানের যে কোনো দুইটা দেই, তাহলে কিন্তু এটা আমার কি হয়ে যাবে, যৌগিক হয়ে যাবে, রাইট। আবার একটু খেয়াল করো, আমি যদি একটি পাত্রে শুধুমাত্র চা পাতাই দেই,
একাধিকবার চাপাতে দেই তাহলে কিন্তু এটা যৌগিক হবে না। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমাকে বলতে হবে ভিন্ন ধর্মী। তাহলে যৌগিক লজিক গেটের সংজ্ঞাটা আমি বলবো যে একাধিক মৌলিক গেট নয়, একাধিক ভিন্ন ক্রিয়ার মৌলিক গেট। আমার মূল কথাটা ছিল যে একাধিক ভিন্ন ক্রিয়ার মৌলিক লজিক গেটের সমন্বয়ে যে লজিক গেট গঠিত, অর্থাৎ একাধিক ভিন্ন ক্রিয়ার মৌলিক লজিক গেটের সমন্বয়ে যে লজিক গেট গঠিত তাকে আমরা বলবো যৌগিক লজিক গেট। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই লজিক গেটটা আমি একটু ছক আকারে উপস্থাপন করতেছি। এই লজিক গেট গুলো দুইটি অংশে ভাগ করা, একটি মৌলিক একটি যৌগিক। এই মৌলিক লজিক গেটগুলো সংজ্ঞাতে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা তিনটি ক্রিয়াকে প্রকাশ করে। তার মানে এই তিনটি ক্রিয়াকে আমি বলতে পারি যে অর লজিক গেট, এন্ড লজিক গেট এবং নট লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট তিন প্রকার। একটি হচ্ছে অর লজিক গেট, যাকে আমরা বলতে পারি যৌক্তিক যোগের ক্রিয়ার গেট, এন্ড লজিক গেট যৌক্তিক গুণের ক্রিয়ার গেট, এবং নট লজিক গেট যৌক্তিক পূরকের ক্রিয়ার গেট। প্রিয় শিক্ষার্থীরা, যৌগিক লজিক গেট চারটি। আমরা আজকে যৌগিক নিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যৌগিক লজিক গেট নিয়ে যখন কথা বলবো তখন এগুলির সঙ্গে আমরা যাব। আজকে আমরা পড়ব মৌলিক লজিক গেট। শুরুতেই জেনেছি মৌলিক লজিক গেট, আগের স্লাইডে আমরা দেখেছি যে তিনটি। একটি হচ্ছে কি অর লজিক গেট, এন্ড লজিক গেট, নট লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রথমে অর লজিক গেট নিয়ে আলোচনা করি। আমি বলেছি তোমাদেরকে, বারবারই বলি বা এখনো বলতেছি বা একটু আগে বলেছি যে আমাদের কথাগুলো, লেখার কথাগুলো পরীক্ষার খাতায় হতে হবে সৃজনশীল। যে এখানে আমি একটু সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন এখানে অর লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্রিয়াকে প্রকাশ করে, অন্যভাবে বলে যৌক্তিক যোগের ক্রিয়ার আউটপুট দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তুমি যদি মৌলিক লজিক গেটের একটি ব্যাখ্যা শিখো তাহলে বাকি দুটো তোমার অটোমেটিক হয়ে যাবে, জাস্ট শুধু একটু চেঞ্জ, একটি বুঝলে বাকি দুটো হয়ে যাবে। খেয়াল করো, অর লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্রিয়াকে প্রকাশ করে। তাহলে আমি বলতেছি অর লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্রিয়াকে প্রকাশ করে। আবার অন্যভাবে বললে যৌক্তিক যোগের ক্রিয়ার আউটপুট দিয়ে থাকে। এই লেখাটা যখন তুমি পরীক্ষার খাতায় লিখবে তখন যে এক্সামিনার খাতাটা তোমার দেখবে সে তোমার সম্পর্কে একটা ধারণা নিবে। কি ধারণা নিবে? যে এই ভদ্রলোক যৌক্তিক যোগের ক্রিয়ার সম্পর্কেও জানে, আবার বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কেও জানে। অর্থাৎ এই ভদ্রলোক বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্রিয়া যে যৌক্তিক যোগের ক্রিয়া, এটা সে এখানে বলার চেষ্টা করছে। অর্থাৎ এক্সামিনার বা স্যারের ধারণা হয়ে যাবে তোমার সম্পর্কে যে তুমি পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে পরীক্ষায় হলে এসেছো, অর্থাৎ তুমি এই চ্যাপ্টারটি ভালো করে পড়েছো। আমি আবারও একটু মজা করেই বলেছিলাম গত ক্লাসে, আবারও তোমাদেরকে একটু বলতেছি যে পরীক্ষার খাতায় আমরা কি চাই? পরীক্ষার খাতার মাধ্যমে আমরা চাই শিক্ষককে খুশি করার জন্য। তো একটি খাতা যদি আমি পরিচ্ছন্ন রাখি, একদম সাদা রাখলাম, টিচার খুশি হয়ে নাম্বার দিবে না, কারণ সাদা খাতা যদিও এটা পরিষ্কার খুব সুন্দর না, ওখানে লিখতে হবে এবং লেখাটা হতে হবে সৃজনশীল। তার মানে আমার লেখনীর মাধ্যমে আমাকে প্রকাশ করতে হবে যে আমি পড়াশোনা করে পরীক্ষার হলে এসেছি এবং আমি সৃজনশীল পদ্ধতিতেই পড়াশোনা করেছি, আমি মুখস্থ বিদ্যায় পড়াশোনা করিনি। এবং আজকালের যে কোনো সাবজেক্টই হোক সৃজনশীল পদ্ধতি চলে আসছে। এবং আমাদের কিন্তু যারা বোর্ডে আমরা যারা খাতা দেখি তাদের কিন্তু আমাদেরকে একটা গাইডলাইন দেওয়া থাকে বোর্ড থেকে যে সৃজনশীল পদ্ধতিতে আমাদের খাতা দেখতে বলে। তার মানে আমাদের লেখাটাও হতে হবে সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে অর লজিক গেটের যখন সংজ্ঞা আসবে তখন আমরা এটা লিখব। ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে অনুধাবনমূলক, এই অংশটা আমি একটু পরে যাচ্ছি। এখন আমরা দুই চলকের ক্ষেত্রে অর লজিক গেটটা দেখব। এটি হচ্ছে অর লজিক গেটের একটি প্রতীক, লাইক রকেট। আমি একটু মজা করেই বলি রকেট, যে একটি রকেটকে যে দেখতে যেমন এখানে ঠিক একই দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, অনেক সময় একটু মজা করে বলি যে রকেটে চড়িয়ে আইসক্রিম খাই, এটা মনে রাখলে হয়তো বা তোমাদের অর লজিক গেটের প্রতীক এবং এন্ড লজিক গেটের প্রতীকের সাথে তোমাদের কোনো এলোমেলো বাজবে না। একটু পরে এটা আমি একটা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেব। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের অর লজিক গেটের কি একটি প্রতীক। এটা দুটি চলকের ক্ষেত্রে। এখন আসো সত্যক সারণীটা দেখি। সত্যক সারণীর সংজ্ঞা ছিল কি? যে সারণীতে ইনপুটের মানের প্রেক্ষিতে আউটপুটের মান পাওয়া যায় বা প্রদর্শিত হয় তাকে আমরা বলি সত্যক সারণী। তাহলে ওই যে বুলিয়ান অ্যালজেব্রা আমরা দুই চলকের ক্ষেত্রে দেখেছিলাম যে কি কি ক্রিয়া ঘটছে, এখানেও সেম। যেমন
বি তে আমি এখানে এ এবং বি এর মান কি কি হতে পারে? এ এর মান হতে পারে 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 1। তাহলে এ প্লাস বি মানে যৌক্তিক যোগের ক্রিয়া, যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্রিয়াকে প্রকাশ করে, তার মানে সবগুলো মিথ্যে হলে মিথ্যে, একটি সত্য হলে সত্য সত্য, আর সবগুলো সত্য হলে কি সত্য। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাই এখানে বলা আছে যে একাধিক ইনপুটের ক্ষেত্রে আমরা এখানে দুইটা ইনপুট দেখেছি। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা তিনটা ইনপুট দেখি। তিনটা ইনপুট কি কি? যে এখানে দুটো ছিল এ বি, এখানে তিনটে এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি আউটপুট। তাহলে আমি এখানে আগে সত্যক সারণী ইনপুট গুলো সাজিয়ে নিই। এটা হচ্ছে আমার ইনপুট। ইনপুট আমি বহুবার তোমাদেরকে ক্লাসে দেখিয়েছি কিভাবে ইনপুট সাজাইতে হয়। এটা মুখস্থ করতে হবে না। এটা আমি একটি বাইনারি গঠন তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম 2 টু দি পাওয়ার n একটি ফর্মুলা আছে। যাই হোক, এটা তোমরা আমার নামকরণ করেছো, যেটাই হোক। বাই দ্য ওয়ে, এটা তোমরা পড়তে পারো। যাও, যে সবগুলি মিথ্যা মিথ্যা, একটি সত্য সত্য, একটি সত্য 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 সত্য, সবগুলি সত্য হলে কি সত্য। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে দুই ইনপুটের প্রেক্ষিতেও যে ঘটনা ঘটছে, তিন ইনপুটের প্রেক্ষিতেও একই ঘটনা ঘটছে। তার মানে একাধিক ইনপুটের ক্ষেত্রে একটি ইনপুট সত্য হলে আউটপুট 1 সত্য বা 1 হয়, আবার উভয় ইনপুট মিথ্যা বা 0 হলে আউটপুট মিথ্যা হয়, আবার সবগুলো সত্য হলে আউটপুট কি হয় সত্য হয়। এটা হচ্ছে আমার অনুধাবনমূলক অল লজিক গেটের, এটা হচ্ছে কি জ্ঞানমূলক। ঠিক আছে। আর অবশ্যই অনুধাবন লিখতে গেলে আমার 2 ইনপুট বা 3 ইনপুটের প্রতীক সহ সত্যক সারণী লাগবে। অনেক সময় আমাদের 3 নাম্বারের জন্য অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নের জন্য আমাদের অল লজিক গেটের ব্যাখ্যা চাইতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সংজ্ঞা দিব, জ্ঞানমূলক অংশটা দিব, তারপর কি আমরা একটি প্রতীক আঁকবো, 2 চলক চাইলে 2 চলক বা 3 চলক চাইলে 3 চলক, তারপর সত্যক সারণী দিব, তারপরে ব্যাখ্যাটুকু দিব। ঠিক আছে, ফাইন। এখন আসো অল লজিক গেটটা আমরা আরেকটু কাছ থেকে বুঝি। তোমরা একটু আগে দেখেছো যে এখানে 2 চলকের ক্ষেত্রে যে ঘটনা, সরি 3 চলকের ক্ষেত্রে একই ঘটনা। আমরা একটু এই অল লজিক গেটটা একটু প্র্যাকটিক্যালি এখন দেখব। আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি উপস্থাপন করার চেষ্টা করব একটু প্র্যাকটিক্যালি। অল লজিক গেট আমরা সত্যক সারণীটা একটু আগে দেখেছি, ফাইন। আমরা এখন এই গেটটিকে এইভাবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ডিজিট চেঞ্জ হচ্ছে 0 আর 1, এটা হচ্ছে আমার ইনপুট। একটু খেয়াল কর, যখন সবগুলি মিথ্যা মিথ্যে, একটি সত্য সত্য, একটি সত্য সত্য, সবগুলি সত্য হলে আউটপুট কি সত্য। এই হচ্ছে অল লজিক গেটের কি প্রতীক। আর যদি এটা আমি প্র্যাকটিক্যালি একটি লাইট দিয়ে উপস্থাপন করি, খেয়াল করো এখানে দুটো সুইচ আমি ব্যবহার করেছি। এখানে একটি লাইট রয়েছে, লাইটটি 6 ভোল্টে চলতেছে, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন 6 ভোল্ট প্লাস, এখান থেকে আমি একটি লাইন টানলাম, একটা এ সুইচে দিলাম, একটি বি সুইচে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যখন বি সুইচটা অন তখন লাইটটা জ্বলতেছে, অর্থাৎ অন মানে 1, আবার এ সুইচটা অন তখন লাইটটা জ্বলতেছে মানে আউটপুট 1। যখন উভয়টাই অফ, দেখো উভয়টাই অফ, তার মানে লাইটটা নিভে গেছে। আবার খেয়াল করো, যখন এ বি দুইটা সুইচই যখন আমার কি একসাথে আমি অন করতেছি, দেখো এ বি দুইটাই একসাথে যখন আমি অন করব তখন লাইটটা আমার এক জ্বলবে, অর্থাৎ যে কোনো একটি সুইচ অন হলে আউটপুট কি 1, অর্থাৎ লাইটটি জ্বলে উঠবে। এটাই হচ্ছে সুইচিং সার্কিট, তোমাদের বইয়ে দেওয়া আছে যে সুইচিং সার্কিটটি, এটি আমি এখন তোমাদের সামনে প্র্যাকটিক্যালি উপস্থাপন করলাম। অর্থাৎ যে কোনো একটি সুইচ অন করলে লাইটটি জ্বলবে, অর্থাৎ আউটপুট, লাইট জ্বললে আউটপুট কিন্তু 1 সত্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অল লজিক গেটের এই সুইচিং সার্কিট দিয়ে তোমরা এটা অল লজিক গেটটা বুঝতে পারছো। তাহলে অল লজিক গেটটা অনেকটা রকেটের মতো। ফাইন, চলো এন্ড লজিক গেটটা আমরা ব্যাখ্যা করি। এন্ড লজিক গেট 2 চলকের ক্ষেত্রে, তাহলে এন্ড লজিক গেট ওই আগের মতোই। আমরা যদি জ্ঞানমূলক অংশে যাই তাহলে বলতে পারি যে এন্ড লজিক গেট মূলত বুলিয়ান অ্যালজেব্রার গুণের ক্রিয়াকে প্রকাশ করে। কাকে? গুণের ক্রিয়াকে। আর অন্যভাবে বললে কি, যৌক্তিক গুণের ক্রিয়ার কি দেয়? আউটপুট দেয়। আমরা দুটোই লিখবো, কারণ বুলিয়ান অ্যালজেব্রা মানেই যে যৌক্তিক গুণের ক্রিয়া, এটাও আমি প্রকাশ করে দিলাম। এখন আসো, এটা হচ্ছে আমার অনুধাবনমূলক। অনুধাবনটা কই থেকে আসছে? অনুধাবনটা আসছে আমার কি সার্কিট থেকে, থেকে, প্রতীক থেকে, গেট থেকে। খেয়াল করো, গেটের ক্রিয়া থেকে, এ আর বি, এটা হচ্ছে গুণের ক্রিয়া। আমরা বুলিয়ান অ্যালজেব্রা গুণের ক্রিয়াটা দেখেছি একটু আগে। এটা কিন্তু আইসক্রিমের মতো, রাইট? তার মানে আমি বলতে পারি রকেটে চড়িয়ে আইসক্রিম খাই। এটা আমি একটা টেকনিক বলে দিই। এটা কেন বললাম যে যদিও বিষয়টা মজার,
তবুও বিষয়টা মজার হলেও এটার ভিতর কিন্তু আমাদের মনে রাখার ক্ষেত্রে একটু কার্যকর ভূমিকা রাখবে। যেমন পরীক্ষার হলে অর্গেট আসলো, তুমি অর্গেটের প্রতীক আঁকতে যায় মাথা চুলকায় তুমি কি করলা, অর্গেটের ব্যাখ্যা লেখছো কিন্তু প্রতীক আইকা থুয়ে দিছো কি এইটা এন্ড গেটের। এটা হয় কিন্তু অনেক স্টুডেন্টের হয় যে অর্গেট আসলো অর্গেটের ব্যাখ্যা লিখছি, ঠিক আছে, লাস্টের শেষে আমি কি করলাম প্রতীকটা আইকা থুয়ে দিছি এন্ড গেটের, তাহলে হলো না। তার মানে আমি যদি এখানে একটু টেকনিক্যালি মনে রাখি যে রকেটে চড়িয়ে আইসক্রিম খাই, তাহলে রকেট, তাহলে প্রথমে আমার অর্গেট, তাহলে অর্গেটটা হচ্ছে রকেটের মতো। একটু আগে যেটা আমরা দেখেছি একটু খেয়াল করো, অর্গেটটা কিসের মতো, রকেটের মতো, রাইট, অনেকটা কি রকেটের মতো। ঠিক একইভাবে রকেটে চড়ে আইসক্রিম খাই, তার মানে আইসক্রিম মানে এন গেট, অর্গেটের পরে আমরা বলি কি এন গেট, তাহলে এন গেট মানে কি আইসক্রিম। তো রকেটে চড়িয়ে আইসক্রিম খাই, আইসক্রিমে চড়িয়ে নিশ্চয়ই রকেট খাওয়া যায় না, তার মানে রকেটে চড়িয়ে যেহেতু আমি আইসক্রিম খাই, তার মানে আমি বলতে পারি যে আইসক্রিমের প্রতীকের ন্যায় হচ্ছে আমার এন গেটের প্রতীক। আশা করি তোমাদের পরীক্ষার হলে আর এটা এলোমেলো লাগবে না, তোমরা অর্গেট আসলে অর্গেটের প্রতীকই আঁকবে এবং অর্গেটের ব্যাখ্যাও দিবে, এবং এন্ড গেট আসলে এন্ড গেটের প্রতীকও আঁকবে আইসক্রিমের মতো এবং এন্ড গেটের ব্যাখ্যা দিবে। কিন্তু ভুলেও কোনো অবস্থাতেই এই টেকনিকটা পরীক্ষার খাতায় লিখো না। এটা জাস্ট অনেক কিছু, অনেক সময় আমাদের পড়াগুলো মনে রাখার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হয়। আমার খেয়াল আছে যখন বিসিএস এর পড়া পড়তাম তখন এরকম অনেক টেকনিক আমরা মুখস্থ করতাম, যে একজন সাহিত্যিকের জীবনকাল অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিভিন্ন ঘটনাবলী আমরা বিভিন্ন এই ধরনের বিভিন্ন ছোট ছোট প্রবাদ বাক্য বা ছোট ছোট নিজে তৈরি করা কোনো বাক্য দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করতাম। যাও এটা তোমরা আর একটু বড় হলে বুঝবে। যেমন বেনি আসো কহলা আমরা জানি। যাও এন্ড গেটের ক্ষেত্রে আমরা সত্য ছলটা দেখি যে এন্ড গেটের ক্ষেত্রে যদি সবগুলো মিথ্যে হয় তাহলে মিথ্যে, একটি মিথ্যে হলে মিথ্যে, একটি মিথ্যে হলে মিথ্যে, সবগুলো সত্য হলেই আউটপুট কি সত্য। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে একাধিক ইনপুটের ক্ষেত্রে একটি ইনপুট মিথ্যে হলে আউটপুট মিথ্যে হয়, আবার উভয় ইনপুট মিথ্যে হলে আউটপুট কি মিথ্যে হয়, আর সবগুলো ইনপুট সত্য হলেই, এই কথাটা আমি বলবো হলে না হলেই আউটপুট কি হবে সত্য হবে। এটা দুই চলকের ক্ষেত্রে যা প্রিয় শিক্ষার্থীরা, তিন চলকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো সবগুলো মিথ্যা মিথ্যা, একটি মিথ্যা, অর্থাৎ এখানে তিনটি ইনপুটের ভিতরে একটি মিথ্যা মিথ্যা মিথ্যা, সবগুলি সত্য হলে আউটপুট কি হবে সত্য হবে। অর্থাৎ আমি যদি অল লজিক গেটটা ভালো করে পড়তে পারি তাহলে এন্ডও পারবো, ঠিক আছে। জাস্ট এখানে ওইখানে হবে যৌক্তিক যোগ আর এখানে কি হবে যৌক্তিক গুণ, আর ওটা হবে বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্রিয়া আর এটা হবে বুলিয়ান অ্যালজেব্রা কি গুণের ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা ওই আগে অর গেটটা যেমন আমি সুইচিং সার্কিট দিয়ে দেখিয়েছি, এখন এন্ড গেটটাও চেষ্টা করব তোমাদেরকে সুইচিং সার্কিট দিয়ে দেখানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই হচ্ছে আমার সেই এন্ড লজিক গেট। দেখো সবগুলি সত্য সত্য, একটি মিথ্যা মিথ্যা, একটি মিথ্যা মিথ্যা, সবগুলি সত্য হলে আউটপুট কি আমার সত্য আসতেছে। আমরা সুইচিং সার্কিটে যদি দেখি সেম বাল্বটা সেম সার্কিটটাই গ্রহণ দেখিয়েছি তোমাদেরকে, যে এইখানে দেখো 6 ভোল্টের একটি আউটপুট আমি নিয়েছি, যে লাইটটা কখন জ্বলতেছে যখন এ বি দুইটাই কি হচ্ছে অন হচ্ছে তখন লাইটটা জ্বলতেছে। যে সবগুলি মিথ্যা মানে সবগুলি বন্ধ বন্ধ, একটি বন্ধ বন্ধ, অর্থাৎ সবগুলো সুইচ এ বি দুইটা সুইচই যখন অন হবে তখনই লাইটটা জ্বলবে, আউটপুট 1। তার মানে সবগুলি সত্য হলে আউটপুট কি সত্য, অর্থাৎ এটা হচ্ছে আমার এন্ড গেটের সুইচিং সার্কিট। তাহলে আমি আবার তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে অর লজিক গেটের আমরা যে সুইচিং সার্কিটটা এটা আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এইটা আমি আঁকবো এইভাবে, যে সুইচিং সার্কিটটা এইভাবে নিব, যে কোনো একটি সুইচ অন করলে লাইটটি জ্বলবে আর সব দুটো অন করলেই লাইটটি জ্বলবে, অর্থাৎ আমি বলতে পারি যে কোনো একটি সত্য বা সবগুলি সত্য হলে লাইটটি জ্বলবে, অর্থাৎ কি আউটপুট সত্য হবে। আর ঠিক এটা কি সুইচিং সার্কিট, এটা কি সুইচিং সার্কিট। খেয়াল করো আবার আমি বলতেছি সুইচিং সার্কিট, এটা কিন্তু অর গেটের প্রতীক না বা এন্ড গেটের প্রতীক এগুলো না। প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি এন্ড গেট আসলে কিন্তু আমার এই প্রতীকটা দিয়ে দিতে হবে, দুই চলক বা তিন চলক যেটাই হোক। আর সুইচিং সার্কিট দিয়ে আমাদের অনেক সময় ব্যাখ্যা আসে, এই সুইচিং সার্কিট দিয়ে আমরা ব্যাখ্যাটা দিতে পারবো। এটা হচ্ছে আমার সেই গেটের প্রতীক, আর এটা হচ্ছে সুইচিং সার্কিট। কি সুইচিং সার্কিট, এটা আমি একটা লাইট দিয়ে উপস্থাপন করেছি, যে সবগুলো সুইচ অন হলে লাইটটা জ্বলবে, অর্থাৎ আউটপুট 1, সবগুলো সত্য হলে আউটপুট কি সত্য, আর একটি মিথ্যে হলে আউটপুট কি মিথ্যে। অর্থাৎ দেখো যে কোনো দুটি মিথ্যা সুইচ অফ মিথ্যে, একটি মিথ্যা লাইটটা অফ হয়ে যাবে, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মৌলিক লজিক গেটের সর্বশেষ যে গেট রয়েছে নট লজিক গেট। আমরা নট লজিক গেট বুলিয়ান অ্যালজেব্রা কি পূরকের ক্রিয়াকে প্রকাশ করে, অন্যভাবে বললে যৌক্তিক পূরকের ক্রিয়া কি দেয় আউটপুট দিয়ে থাকে, যৌক্তিক পূরকের ক্রিয়া কি দিয়ে থাকে আউটপুট দিয়ে থাকে। এই হচ্ছে আবার সেই নট লজিক গেটের প্রতীক, অর্থাৎ এটা অনেকটা ত্রিভুজের মতো, এটা অনেকেরই মনে থাকবে, এটা এই ক্ষেত্রে প্যাচ লাগার কোনো কারণ নেই।
অর্থাৎ ইনপুট যদি এ, ইনপুট একটি হবে অর্থাৎ বিপরীত অবস্থা, পূরক মানে বিপরীত অবস্থা, ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে কি এ বার, অর্থাৎ এর বিপরীত। তার মানে এ এর মান যদি 0 হয় তাহলে আউটপুট এবার হবে 1, আর এর মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে কি 0। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা ব্যাখ্যাটা এরকম যে নট লজিক গেট একটি ইনপুট ও একটি আউটপুট থাকে, একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক অংশের ব্যাখ্যাটা। যদি ইনপুট 0 বা মিথ্যে হয় তাহলে আউটপুট সত্য বা 1 হবে, আবার ইনপুট যদি 1 বা সত্য হয় তাহলে আউটপুট কি হবে 0 বা মিথ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার নট লজিক গেটের কি বলে সত্য সারণী। আমি আবার দেখাচ্ছি। এখন আমরা দেখব সুইচিং সার্কিট, ইনভার্টার। একটু খেয়াল রাখো, নট লজিক গেটকে কিন্তু ইনভার্টার হিসেবে বলা হয়। একটু খেয়াল করো, যখন এটা আমি অফ করে দিচ্ছি সুইচ, তখন আমার লাইটটা জ্বলছে, ঠিক আছে? অফ করছি, লাইটটা জ্বলছে। এখন এখানে অনেকে ব্যাখ্যাটা চাচ্ছে, যে অনেকে বলে যে স্যার ইনপুটে যদি আমার অফ করে দিলাম তার মানে এখানে 0 হলে এখানে 1 হয় কিভাবে, বিদ্যুৎ আসলো কোথা থেকে? এটা একটা প্রশ্ন। ইনভার্টার হিসেবে কাজ করছে, খেয়াল করো, এটার উত্তর হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করছে। আমি যদি ব্যাখ্যাটা এরকম ভাবে দিই, যে তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার একটা লাইট, এটা হচ্ছে আমার কি একটা লাইট, এটা হচ্ছে আমার একটা তার, এটা হচ্ছে আমার একটা তার। আমি যদি একটু তোমাদেরকে ব্যাখ্যাটা এরকম ভাবে দিই, যে এখানে আমি একটি ইলেকট্রনিক পাত রাখলাম, যেখান থেকে আমি বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি। একটু খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি, একটু খেয়াল করো, বিদ্যুৎ প্রবাহ দিচ্ছি। তো বিদ্যুৎ প্রবাহ দিলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ মানে আমরা জানি ইলেকট্রন ফ্লো, ইলেকট্রনের প্রবাহ। তাহলে এদিক থেকে বিদ্যুৎটা যখন যাবে, তখন এই পাতটার কারণে এখানে ইলেকট্রনের ভর বেশি হওয়ার কারণে এই পাতটা নিচে চলে যাবে। তার মানে এখানে কিন্তু যদি লাইটটা থাকে গ্যাপ সৃষ্টি হচ্ছে। তার মানে এখানে যখন 1 দিচ্ছ তখন এই জায়গাটা নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ লাইটটা ডিসকানেক্ট। অর্থাৎ এই জায়গায় যখন 1, এই জায়গায় যখন 1, তখন লাইটে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ইলেকট্রন আসাতে এই পাতটা নিচে চলে গেল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আবার যখন এখান থেকে আমি বিদ্যুতের লাইনটা কেটে দিচ্ছি, প্রত্যাহার করতেছি ইলেকট্রন, তখন অটোমেটিকলি এখানে ভর কমে যাচ্ছে ইলেকট্রনের। এর জন্য কি হচ্ছে, এটা আবার অটোমেটিকলি উপরের দিকে উঠে যাচ্ছে। অর্থাৎ এখানে যখন 0 হচ্ছে, লাইন কেটে দিচ্ছি, তখন উপরের দিকে উঠে যাচ্ছে, মানে এখানে সঞ্চিত ইলেকট্রনটা এই লাইটে আমার পাস হচ্ছে, এই লাইটটা আমার জ্বলতেছে। তার মানে আমি বলতে পারি যে এখানে যখন 0 হয় তখন এখানে সঞ্চিত ইলেকট্রনটা কি এখানে চলে যায়, এবং এটা কি হয় 1 হয়, লাইটটা জ্বলে ওঠে। আবার এখানে যখন 1 হয় তখন এই পাতটা নিচে নেমে যায়, অর্থাৎ এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়। এই গ্যাপটা সৃষ্টি হওয়ার কারণে এটা কি লাইটটা জ্বলে না, ইলেকট্রন যাচ্ছে না লাইটে, ফিলামেন্টে, এই কারণে লাইটটা নিভে যাচ্ছে। এই হচ্ছে আমার কি ইনভার্টারের কাজ। আরেকটু সরল ব্যাখ্যা যদি আমি দেই, যে আমরা বাসা বাড়িতে অনেকে এই কি বলি, এটাকে কি বলে, ইনভার্টার ব্যবহার করে থাকি, ঠিক আছে, আইপিএস ব্যবহার করে থাকি। যে মূল বিদ্যুৎটা যখন আমার থাকে, মূল বিদ্যুৎটা যখন আমার ওই আইপিএস লাইনে, আইপিএস এর ভিতর থাকে, তখন কিন্তু আমার ওই আইপিএস এর আউটপুটটা কি, ওই ব্যাটারিতে আউটপুটটা কি হয় 0 হয়, ব্যাটারির আউটপুটটা কি 0 হয়। যেই আমার মূল বিদ্যুৎটা চলে যায়, অর্থাৎ লোডশেডিং হয়, তখন ব্যাটারিটা কি অন হয়ে যায়, ব্যাটারিটা কি হয়ে যায়, অন হয়ে যায়। অটোমেটিকলি ব্যাটারিটা অন হয়ে যাওয়াতে বিদ্যুৎ প্রবাহটা শুরু হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ইনভার্টারটা এভাবে কাজ করে, যে বিদ্যুৎটা যখন আমার থাকে, বিদ্যুৎটা যখন আমি দেই, তখন ইনভার্টারে যখন আমার বিদ্যুৎটা যায়, তখন ব্যাটারির থেকে বিদ্যুৎটা আমার আর কি প্রবাহিত হয় না, অর্থাৎ তখন আউটপুট হয় কি 0। তার মানে ইনপুট 1 হলে আউটপুট কি 0। আবার যখন বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ লোডশেডিং হয়, তখন এই জায়গায় 0, তা আবার ওই ব্যাটারি পাওয়ারটা জেনারেট হয়, অর্থাৎ পাওয়ারটা অন হয়, অর্থাৎ এখানে কি হয়ে যায় 1 হয়ে যায়, অর্থাৎ ব্যাটারি তখন বিদ্যুৎ দেয়। এই কারণে আমাদের ইনভার্টারটা কি বিদ্যুৎ চলে গেলেও এই ইনভার্টার গুলো আমাদের কাজ করে থাকে। এইভাবে ইনভার্টার কাজ করে। আর এই নট লজিক গেটকে আমি কি করতে পারি, ইনভার্টারের মতো ব্যবহার করতে পারি। আর নট লজিক গেটকে আবার বলা হয় কি ইনভার্টারও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা যৌগিক লজিক গেট সম্পর্কে জানব, এবং তোমাদেরকে আবারও যেতে যেতে বলতেছি যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিজে নিরাপদ থাকো, পাশাপাশি তোমার পরিবারকে, স্বজনকে নিরাপদে রাখো, এবং সবাই সবার জন্য দোয়া করো। সবার সুস্থতা কামনা করতেছি। আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।